আমাদের অঞ্চল সভাপতি সহ আমাদের অঞ্চলের সকল নেতৃত্ব এবং আমাদের ব্লকের ভাইস প্রেসিডেন্ট সহ আমাদের ব্লকের নেতৃত্ব, আজকে সবার প্রথমে যে এখানে আমাদের ফারমানদার এখানে 54 জন পরিবার আজকে আমাদের সঙ্গে কংগ্রেসে যোগদান করেছে, তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি এবং কংগ্রেস পরিবারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ভবিষ্যতে আপনারা আমাদের কংগ্রেসের সৈনিক হিসাবে আগামী দিনে এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে এই এলাকার দাবিকে নিয়ে সরকারের কাছ থেকে আমাদের যে অধিকার সেই অধিকারের লড়াইতে আপনারা সবাই আমাদের কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সৈনিক হিসাবে থাকবেন, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানাই। আজকে এখানে আপনাদের আসার আগে আমি ছিলাম আমাদের কাশিবাড়ি ডুমরিয়া হয়ে আমি আসলাম। আজকে কাশিবাড়িতে যাওয়াতে সেখানে আমাকে যেভাবে আমার মা বোন আমাদের ওখানে গ্রামবাসীরা ভাই বন্ধুরা যেভাবে উৎসাহ নিয়ে আমাকে ভালোবাসা এবং তাদের আশীর্বাদ দিয়েছে, দোয়া দিয়েছে, সেইভাবে আমি হেঁটে ডুমরিয়া হয়ে আসলাম। সেই ডুমরিয়া গ্রামেরও একই অবস্থা, সেখানে মা বোনরাও দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, গ্রামবাসী সবাই এগিয়ে আসছেন, সবাই আশীর্বাদ দিচ্ছেন কিনা তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। পাশাপাশি আজকে যে এই ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন উপরে উঠে বসে আছে, এই আপনাদের মাঝখানেও কয়েকদিন করে ঢুকে গেছে এই গ্রামগুলোতে। এই বাচ্চাগুলোর যখন আমি যে কোনো গ্রামে যাচ্ছি তো গ্রামের লোক আমাকে চিনুক বা না চিনুক, আগে এই পুচকিটা বলে ওই দেখো ভিক্টর যাচ্ছে। এই যে ভালোবাসা এবং আপনাদের এই যে ভালোবাসার জন্যই আজকে এখন একটু আগে অজিতদা বললো ভিক্টর আজকে এমএলএ নেই, তাও লড়াই করছে, তাও এত কিছু করতে পারছে, নেজামও বললো। এই যে লড়াইটা করছি এই ভরসাটা কোথা থেকে আসছে, এই শক্তিটা কোথা থেকে আসছে? আমার পিছনে কোনো সরকার নাই, কোনো প্রশাসন নাই, আমার পিছনে কোনো নেতা মন্ত্রীর কোনো পাওয়ার নাই। আমি একজন ব্যক্তি আপনাদেরই মধ্যে থেকে তৈরি হয়েছে, আপনারাই আশীর্বাদ দিয়েছেন, ভালোবেসে আপনারাই আমাকে তৈরি করেছেন। আজকে আমাকে দেখলে মনে হয় এই ভিক্টর একটা রোগা পাতলা ছেলে, কিন্তু এই রোগা পাতলা ছেলে এইখানে অনেকগুলো ভাই আমার আছে, বন্ধু আছে, যে ভিক্টরকে 3 বার তুলে ফটকন দিতে পারবে, আছে কিনা? সবাই হাত খালি দিয়ে মোক একবার মৌকা দেনি, দেখ আমি উঠায় ফটকন দিবি। কিন্তু বিষয়টা হচ্ছে রাজনীতিতে ভিক্টরকে হয়তো আপনি 3 বার পটকানি দিতে পারেন, শরীরে আপনি আমার থেকে বেশি শক্তিশালী হতে পারেন, আপনার শরীরে হয়তো আমার থেকে বেশি জোর আছে, কিন্তু আমাদের যে লড়াই রাজনীতিগতভাবে সেটা হচ্ছে সংবিধানের অধিকার রক্ষা করার লড়াই, আমাদের আইনি অধিকারকে রক্ষা করে মানুষের অধিকারকে রক্ষা করার লড়াই। আর এই লড়াই করতে গেলে আপনার শরীরে কত তাকত আছে সেটা কাজে লাগে না, আপনার মাথায় কত জোর আছে সেটা কাজে লাগে। সেই জোরের উপরেই আপনার রাজনীতি চলে, সেই জোরের উপরেই আপনি আপনার লেখাপড়ার মধ্যে দিয়ে আপনাকে তৈরি করে এই শক্তিটাকে মানুষের কাজে লাগাতে হবে। আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে আইনগুলো তৈরি হচ্ছে, আজকে যে আইন তৈরি হয়েছে সেই আইনের মধ্যে আপনারা দেখছেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওয়াকফের নামে একটা আইন তৈরি করে দেওয়া হলো। এই এসআইআর এর নামে আজকে আমাদেরকে যেভাবে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে, এই এসআইআরটা হচ্ছে সংবিধান বিরোধী একটা ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে নির্বাচন কমিশনকে নিয়ে, এবং সেই নির্বাচন কমিশন যা যা ষড়যন্ত্র করছে তাতে সহযোগিতা করছে আমাদের রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই কথাগুলো আমি শুধু তৃণমূলের বিরোধিতা করি বলে আমি বলি না, আমি প্রমাণ দিয়ে দিয়ে বলি কি মমতা আরএসএস এর এজেন্ট আছে। কেন বলি? আমি বিধানসভায় যখন আপনারা আমাকে রেখেছিলেন তখনও আমি বিধানসভার ভিতরে মমতার চোখে চোখ রেখে বলেছিলাম যে পশ্চিম বাংলায়
কে ধ্বংস করার জন্য বিজেপি শুধু দায় নয়, তার সঙ্গে সমানভাবে আপনি হচ্ছেন দায়। আপনি বাংলার বিভাজন করছেন। বাংলাতে যে হিন্দু মুসলিম মন্দির মসজিদের কোনোদিন বিতর্ক হতো না, কোনোদিন হিন্দু আলাদা মুসলমান আলাদা মন্দির মসজিদ নিয়ে এখানে কোনোদিন রাজনীতি হতো না। আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবাংলায় বিভাজনের রাজনীতি আরম্ভ হয়েছে। আপনি মসজিদ মন্দির করেছেন, আপনি মুসলমান হিন্দু করেছেন, আর বিজেপি মন্দির মসজিদ করছে, ওরা হিন্দু মুসলমান করছে। এই কথাগুলো আমি বারে বারে বলেছি, আর আজকে সেগুলো চোখে প্রমাণ হচ্ছে। আপনারা চোখ তুলে দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলো আজকে আপনাদের চোখে সামনে ফুটে উঠছে। কারণটা কি? আজকে যে এসআইআর, এই নিয়ে আমরা সবাই বিপদে আছি। কার নাম থাকবে কার নাম থাকবে না এই নিয়ে আমাদের এখন আতঙ্ক চলছে। আজকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি যদি থাকি তাহলে এসআইআর হতে দেব না, বলেছিলেন, সবাই জেনেছেন। মমতা ব্যানার্জি এটাও বলেছিল যে আমি আছি, তোমাদের কোনো ভয় নাই। অভিষেক ব্যানার্জি বলেছিল কি যদি একটা বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায় তাহলে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করে তালিকাতে নাম অন্তর্ভুক্ত করাবো, একটা ভোটারের নাম বাদ যেতে দেব না, এই কথা বলেছিলেন। আজকে নির্বাচনের মুখে আমাদের ব্লকে ৭৪,০০০ লোকের নাম আজকে অ্যাডজুডিকেশনের মধ্যে ফেলে দেওয়া হলো। সেখান থেকে আস্তে আস্তে তালিকা বের হচ্ছে। সেই তালিকাগুলো যখন বেরিয়ে আসছে তো দেখা যাচ্ছে অ্যাডজুডিকেশনে একটা গ্রামের মধ্যে হয়তো ৬০০ জন আছে, সেখানে ১১০ জনের বা ১৩০ জনের নাম আসছে, বাকি ৪৭০ জন গায়েব। হচ্ছে কিনা এটা? ৪৭০ জনের নামই নাই। এখনই আমাকে কাশিবাড়িতে তাহির দেখাচ্ছিল যে ওদের ওখানে ৬০০ কত বললে ৫৫০, এদের ৫৫০ ভোটারের নাম তালিকা থেকে বাইরে চলে গেছে। এই যে কাশিবাড়িতে ৫৫০ লোকের নাম বাদ পড়ে যাচ্ছে, ওই রকম কিছু ডুমুরিয়াতে হবে, ওই রকম কিছু গোদাসিমলে হবে, ওই রকম কিছু আপনাদের পাক্কাডুমুরিয়াতে হবে, কিছু আপনার আরো সাপোর্ট বাড়িতে হবে। এরকম করতে করতে দেখবেন যে আপনাদের অঞ্চলে দেখা গেল যেখানে হয়তো সব ওয়ার্ড মিলিয়ে ২৫,০০০ ভোট ছিল, সেই ২৫,০০০ ভোট কমে হয়তো চলে আসবে ১৫,০০০-এর মধ্যে বা ১৭,০০০-এর মধ্যে, ৮,০০০ ভোটই বাদ হয়। এই যে ষড়যন্ত্রটা চলছে আপনার ভোটকে কমিয়ে দেওয়ার, এরটাতে দায়ী কিন্তু রাজ্য সরকার। কেন দায়ী এটা এবার বোঝার চেষ্টা করবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি থাকলে এসআইআর হবে না, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী যখন এই এসআইআর করা হচ্ছিল, আমরা বারে বারে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছি যে এসআইআর কে রোকার জন্য বিধানসভার ভিতরে সরকারের পক্ষ থেকে একটা রেজুলেশন পাস করা হোক, সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন প্রস্তাব পাস করে জানিয়ে দেওয়া হোক কেন্দ্র সরকারকে কি পশ্চিমবাংলা সরকার এসআইআর মানবে না, এই কাজটা আপনি করুন। কিন্তু মুখ্যমন্ত্রী কি বলল যে আমি এসআইআর হতে দেব না, মুখে বলছেন। তার সমস্ত তৃণমূলের রাজ্যের যারা তৃণমূলের করেন তাদেরকে মিছিলে নাপিয়ে দিলেন। আপনারা দেখেছেন গোদাসিমল থেকে তৃণমূলের মিছিলে গেছেন, এসআইআর হবে না হয়েছে তো। কিন্তু মিছিলটা কে করছে? মিছিলটা করছে তৃণমূল দল, আর মুখে বলছে কে? তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি। কিন্তু বিধানসভার বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছে কে? মমতা ব্যানার্জি। সে তৃণমূলের মুখ্যমন্ত্রী নয়, তিনি হচ্ছেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে উনি আইনিভাবে একবারও কোথাও প্রতিবাদ করেননি, একবারও কোথাও প্রতিবাদ করেননি। আর যদি উনি প্রতিবাদ করতেন, আমার কথাটা বুঝবেন, তৃণমূল এসে মানুষকে ভুল বুঝায় কোথায়? এই তো মমতা ব্যানার্জি বলেছে, এই তো আমরা মিছিল বের করেছি, মিছিলটা বের করছে তৃণমূল দল। আর বলছে মমতা ব্যানার্জি একজন ব্যক্তি,
যে তৃণমূল দলের নেত্রী হতে পারেন, কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের আনা প্রস্তাবের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারিভাবে কোনো প্রতিবাদ করেননি। তার কারণেই আজকে এই এসআইআর পশ্চিমবাংলায় করার সুযোগ উনি তৈরি করে দিলেন। যে কাজটা কেরালার সরকার আটকে দিল, কেরালার সরকার আটকে রেখে দিল। তারা বিধানসভায় প্রস্তাব নিয়ে বলল আমাদের রাজ্যে এসআইআর মানব না। তো কেরালার সরকার যদি আটকাতে পারে, তো মমতা ব্যানার্জিকে আমরা বলি অগ্নিকন্যা। মমতা ব্যানার্জি নাকি লড়াকু নেত্রী। মমতা ব্যানার্জিকে দেখে বিরোধীরা ভয় পায়, মমতাকে দেখলে মোদির পাজামা ঢিলা হয়ে যায়। সেই মমতা একটা প্রস্তাব নিয়ে বিজেপির বিরুদ্ধে আইনিভাবে প্রতিবাদ করতে পারলো না কেন, এটা প্রশ্ন নয়? এটা বোঝার দরকার। সেই মমতা ব্যানার্জি যখন বলেছিলেন আমি আছি, এসআইআর হবে না, সেই মমতা ব্যানার্জি যখন নির্বাচন কমিশন চিঠি পাঠালো যে আমাকে এসআইআর করার জন্য রাজ্য সরকারের কর্মচারী দিতে হবে, তখনও মমতা ব্যানার্জি যদি বলতেন আমরা আমাদের রাজ্যের কোনো কর্মচারী দিতে পারবো না বা দেব না, তাও নির্বাচন কমিশনের করার কিছু ছিল না। কিন্তু মমতা ব্যানার্জি কি করলেন? আমাদের রাজ্যে 92,000 সরকারি কর্মচারী এসআইআর করার জন্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিলেন। যারা বিএলও হিসাবে আপনাদের বাড়ি বাড়ি গেল, আপনাদেরকে গিয়ে ফর্ম দিয়ে আসলো, তারা সবাই সরকারি কর্মচারী। তারা আপনার পাড়ারই স্কুলের কেউ টিচার, কেউ আপনার এখানকার হেলথ সেন্টারে চাকরি করে, কেউ হয়তো অন্য কোথাও চাকরি করে। এরা সব আপনারই পাড়ার লোক, আপনারা সবাইকে চেনেন। আজকে যারা বিএলও হয়েছে তারা সবাই সরকারি চাকরি করে। এই সরকারি চাকরিগুলোকে যারা করতো তাদেরকে নির্বাচন কমিশনের হাতে তুলে দিলেন। সেখানেও বাধা দিতে পারতেন, দিলেন না। তারপরে এই এসআইআর করতে গিয়ে সারা পশ্চিমবাংলা জুড়ে যে খরচা হবে, একটা খরচা আছে তো, এতগুলো কাগজপত্র তৈরি করতে হবে, 10 কোটি মানুষের কাগজ তৈরি হবে, গাড়ি ঘোড়া লাগবে, পেট্রোল লাগবে, ড্রাইভার লাগবে, কম্পিউটার লাগবে। এই সবের পিছনে যে খরচ আছে, সেই খরচটা করবে কে? সেই খরচটা করলো পশ্চিমবাংলা সরকার, জনগণের পয়সা দিয়ে, আপনার পয়সা আমার পয়সা দিয়ে 200 কোটি 20 লক্ষ টাকা রাজ্য সরকার এসআইআর করার জন্য পশ্চিমবাংলার মানুষের পয়সা দিয়ে দিল। আর আমাদের টাকা, আমাদের পয়সা, আর আমাদেরই বিপদ। পয়সা আমার, আমি বিপদে পড়ে গেলাম। টাকা দিয়ে বিপদ কিনে নেন। খাল কেটে কুমির নিয়ে আসার গল্প শুনেছেন তো? এটা হচ্ছে খাল কেটে কুমির আনার মতো, যে আমাদের রাজ্য সরকার আমাদের পয়সা দিয়ে আমাদের বিরুদ্ধে এসআইআর করালো। আজকে আমরা ভোটার হব কি হব না এই দুশ্চিন্তায় আমরা মরছি। আমার মা ভোটার, তো আমার বাবার নাম নেই। আমার বাবার নাম আছে তো আমার ভাইয়ের নাম নেই। আমার ভাইয়ের আছে তো ভাইয়ের বউর নাম নেই। এই অবস্থাতে আমরা চলে যাচ্ছি। কে ভোটার থাকলো কে থাকলো না এই দুশ্চিন্তায় আমরা আছি, যে আগামী দিনে আমরা ভোট দিতে পারবো কি পারবো না। এই নিয়ে একটা কথা তৃণমূলের নেত্রীর মুখ থেকে শুনছেন, আমরা বলছি যে ভোটের তালিকা আগে ঠিক করো, তারপরে ভোট করো। আমরা বারে বারে এই কথা বলেছি যে আগে ভোট সংশোধন হবে, তারপরে ভোট হবে। কিন্তু মমতা একবারও বলেছে কিনা আগে ভোট সংশোধন হোক তারপরে ভোট হোক? একবারও বলছে না। কেন? ও চাইছে যে ভোট কমে গেলে, কাদের ভোট কমছে? সংখ্যালঘু মানুষদের ভোট। 90, 95, 98% ভোট দেখবেন আর কমেছে সংখ্যালঘু মানুষদের ভোট। সংখ্যালঘুদের ভোট কমলে লাভটা কার? ভিক্টরের তো লাভ হবে না। আমার ভোট তো আপনারা, আপনি যদি ভোট না দিতে পারেন তো ভিক্টরের কি লাভ হবে? হবে না। লাভটা কার? আপনার ভোট কমে গেলে ওই যে দিল্লিতে বসে আছে মোদির আর দিদির একই জোড়া ফুল, পদ্ম ফুলের নেতারা, তাদের লাভ। কি করে লাভ এটা বুঝবেন। ভোট আপনাদের কমলো, ওদের ভোট ঠিক থেকে গেল। আপনার ভোট যদি কমতে থাকে, ওর ভোট বাড়তে থাকে, 1000, 2000 করে বেড়ে গেল, আপনার 25,000, 30,000 ভোট কমে গেল। আপনার ভোট কমবে, ওর ভোট বাড়ছে।
এখন মমতা এসে কি বলবে যে তোমরা যদি বাঁচতে চাও নালে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসলে তোমাদেরকে কে বাঁচাবে, বাঁচতে হলে আমাকে বাঁচাও। তো একটি যে ভয় তৈরি হবে, ভয় পেলে মানুষ মুসলমানদের ভোট মমতার খাতায়, হিন্দুর ভোট বিজেপির খাতায়, এই বিভাজনের খেলা খেলছে যাতে ভয় তৈরি হয়, আতঙ্ক তৈরি হয়। আপনি দেখবেন আমার ভোট কেটে যাচ্ছে, আমার কালকে বিজেপি চলে আসলে আমার ভোট যদি না থাকে আমাকে হয়তো কালকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, কালকে হয়তো আমাকে ভারতের নাগরিক থাকতে দেবে না, কালকে হয়তো আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এইসব গল্প আবার আরম্ভ করবে, আবার বলবে কি তোমাদেরকে কালকে বিপদে পড়বে, বাঁচতে হলে মমতাকে ভোট দিতে হবে। এই কথা দেখবেন তৃণমূলের নেতারা শুরু করবে। কিন্তু বাস্তব কথা যেটা হচ্ছে যে যাদের ভোট কমছে, কেটে যাচ্ছে, গতকালকে আমরা একটা প্রতিবাদ মিছিল বের করেছিলাম পাটাটি থেকে চাকুলিয়া থানা মোড় অবধি। 3টে গ্রামের নাম খিকিরটোলা, গোয়ার এবং শিকারপুর। এই 3টে গ্রামের মধ্যে তালিকা বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে খিকিরটোলাতে 471 জনের নাম বাদ পড়ে গেছে, গোয়ারে 400-র উপরে, শিকারপুরেও প্রায় 300-র উপরে এই নামগুলো বাদ হয়ে গেছে। এই নিয়ে তখন আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম, যেটা এখন নিজাম বলছিল যে যখন মিছিল বের করব তখন মিছিলকে আটকাওয়ার জন্যে পুরো রাজ্য নির্বাচন কমিশন থেকে নিয়ে আমাদের চাকুলিয়ার চুনুপুনু নেতা যে আছে সবাই ঝাঁপিয়ে পড়লো কি ভিক্টরের মিছিল করতে দেওয়া যাবে না। তো মিছিল আটকাওয়ার জন্যে আমাদেরকে হুমকি, হুঁশিয়ারি, এমনকি আমাকে এও বলা গেল কি এখন নির্বাচন কমিশনের আওতায় রাজ্যটা আছে, এখন নির্বাচন কমিশন এমসিসি লাগিয়ে দিয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগানো আছে, এখন পারমিশন ছাড়া মিছিল করলে অ্যারেস্ট করে নেবে, পুলিশ সামনে গেলে পুলিশ পিটাতে পারে, লাঠিচার্জ হবে, গুলি চলবে, নানান রকম ভয় দেখানো হলো। এবং পাশাপাশি আমাকে হুঁশিয়ারিও দেওয়া হলো যে যদি আপনি নিয়ম ভঙ্গ করে মিছিল করেন তো কালকে হয়তো আপনাকে আর ক্যান্ডিডেট হতে দেওয়া যাবে না, আমরা অভিযোগ করলে আপনি ক্যান্ডিডেট হতে পারবেন না। তখন আমি বলেছিলাম যে আগে আমার ভোটার, তারা ভোট দেবে তারপর তো আমি ক্যান্ডিডেট হব, যদি ভোটার না হয় তাহলে ক্যান্ডিডেট কিসের, আমি আগে ভোট হবে তারপরে ক্যান্ডিডেট। এই বলে আমি কিন্তু কালকে মিছিল করতে এসেছিলাম। যখন মিছিলের সময় আরম্ভ হয় তখন আমি বিদ্যানন্দপুর অঞ্চলে প্রচার করছিলাম। এদিকে খবর যাচ্ছে যে আমাদের লোক আর ভয় আসছে না পাঠাটিতে, কেন বলো, সব সেন্ট্রাল বাহিনীকে নাপিয়ে দিয়েছে, পুরো সেন্ট্রাল বাহিনী দিয়ে ঘিরে দিয়েছে, লোকজন ভয় আসতে চাইছে না। আর এদিকে তৃণমূলীরা ভয় দেখাচ্ছে, গেলে আজকে তোমাদের ঠ্যাং ভেঙে দেবে, মাথা ভেঙে ফাটিয়ে দেবে, এইসব গল্প শোনানো হয়। আমরা ফিরে এসেছি, যখন মিছিল বের হলো, যে তৃণমূল বলছিল কি লোক হবে না, সেখানে কালকের মিছিলে আপনাদের আশীর্বাদে, আপনারাই আমার যুবক ভাই বন্ধুরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, কালকের মিছিল প্রমাণ করে দিয়েছে যে নির্বাচন কমিশন আর মমতা যারা ভেবেছে ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদেরকে দমিয়ে দেবে, কালকে প্রমাণ হয়ে গেছে। যে ভিডিওকে গিয়ে আমি বলেছি কি মাত্র 3টা ওয়ার্ড, খিকিরটোলা, গোয়ার এবং শিকারপুর, এই 3টা ওয়ার্ডের 1200 লোকের নাম বাদ গেছে। তাকে সামলাতে গেলে আপনাকে 300 কেন্দ্র বাহিনী নামাতে হয়েছে। যেদিন আমাদের এলাকায় যদি আপনারা যেভাবে নাম বাতিল হচ্ছে, যদি 40,000 লোকের নাম বাদ যায়, তাহলে সেদিন সারা ভারতবর্ষের কেন্দ্র বাহিনী আমাদেরকে রুখতে পারবে না, এটা জেনে রাখবেন। এই বলে আমরা এসেছিলাম, আমরা বলে দিয়েছিলাম এই নামগুলোকে সংশোধন করার জন্য কি ব্যবস্থা রাজ্য সরকার করবে, তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। তার জন্য চাপে পড়ে ভিডিও কালকে বলেছে যে যাদের তালিকা নাম বাইরে চলে যাচ্ছে তাদের জন্য আমরা 2টো টেবিলের ব্যবস্থা করে দিচ্ছি। এটা ভালো করে বুঝবেন যে 2টো টেবিল মানে 2টো অফিস খোলা হবে, একটা ডিএম অফিসে রায়গঞ্জে, একটা হচ্ছে ইসলামপুরে এসডি অফিসে। সেখানে যাদের নাম ডিলিট হয়ে গেলে তাদেরকে একটা দরখাস্ত ফরম্যাট তারাই ছাপিয়ে দিয়েছে,
সেটাকে ভরে নিজের ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, যা যা আপনার ডকুমেন্ট আছে, এবং আপনার যে ফর্মটা বিএলও আপনাকে দিয়েছে, মনে আছে তো? বিএলও একটা ফর্ম দিয়েছিল, সবার কাছে আছে? সেই বিএলওর দেওয়া ফর্মের জেরক্স সব লাগিয়ে আপনাকে জমা দিতে হবে। তো ওটা দিলে নির্বাচনের আগে, যদি তাড়াতাড়ি জমা দেন তো নির্বাচনের আগেই ওইগুলো সংশোধন করে দেওয়া যায়। সেই জন্য একটু এগুলোকে গুরুত্ব সহকারে, যদি থাকে কারো এরকম হয়ে থাকে, কোনো সহযোগিতা লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সেগুলোতে যতটা সম্ভব সহযোগিতা করব। এগুলো আপনারা বুঝে নেবেন।